সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব, নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অথর্ব ইউনুসগঙের পর বিএনপি সরকারের আবির্ভাব যেন মরার উপর খাড়ার খা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, আদালতে জামিন নিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ৮ নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ড ইউনূসের সর্বনাশা বাণিজ্য চুক্তিতে যা আছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিশ্ব সাহিত্য কেন্দ্রের মনোপলি ও অর্থ লোপাটের অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মিয়া গোলাম পরোয়ারের বিবৃতি, জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সশস্ত্র বাহিনী, ইরানের সেনাপ্রধান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মার্কিন অভিযানে ইরানি জাহাজ জব্দ, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরান যুদ্ধে নিহত সর্বকনিষ্ঠ কুর্দি মহিলা যোদ্ধা গজল মোলান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মা পারে হয়েছে সংসদ নির্বাচন। নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী। নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত। হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসাবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্পাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসাবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত। অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল। একই রাস্তা নিয়েছিল জামায়াতও। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপির শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না তা হল আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল সেই নিষেধাজ্ঞার কি হবে।
হাসিনা কিন্তু প্রথম থেকে বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যে সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ, তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, না মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি মতো তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে, ফলে তাদের সেই ক্ষুরোধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দলনেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। 2 মাস ধরে ক্রুড তেল আমদানি বন্ধ। গত রোববার বিকারের শেষ পরিশোধন কার্যক্রম চালনার মাধ্যমে বন্ধ হল 16 ধরনের তেল উৎপাদন। ঝুঁকিতে পড়ল বাংলাদেশ। দৈনিক গড়ে 4500 টন ক্রুড তেল পরিশোধনকারী ইআরএল সংকটের কারণেই গত মাস থেকে পরিশোধনের পরিমাণ 3500 টন করেছিল। গত মার্চের 4 তারিখেই এই তেলের মজুদ মাত্র 2000 টনের নিচে নেমে যায় এবং ডেড স্টকের নিচে নেমে যাওয়ায় প্ল্যান্ট কর্তৃপক্ষ ক্ষতি এড়াতে পরিশোধন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। বিপিসির তথ্য অনুযায়ী দেশে প্রতি বছর 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্য থেকে, যা ইআরএলে পরিশোধন করা হয়। আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণই বেশি। কিন্তু বিএনপির ব্যর্থ পররাষ্ট্র নীতির বলি হয়ে বাংলাদেশের তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালী থেকে ছাড়পত্র পাচ্ছে না। অথচ জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই সংকটের সময় দেশে 8000 মেট্রিক টন ডিজেল ঢুকেছে এবং এপ্রিলের মধ্যেই 40,000 মেট্রিক টন ডিজেল আনা হবে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার জাতির জন্য কত বড় আশীর্বাদ ছিল আজকে তেল সংকট তা আবারও জানান দিচ্ছে। জানতে ইচ্ছে করে আই হ্যাভ আ প্ল্যান বলে ব্লাফমাস্টার সরকার প্রধান কি জাতীয় সংকট মোকাবেলা করার যোগ্যতা রাখেন কিনা? যদি থেকেই থাকে তবে কেন জনতা ঘণ্টার পর ঘণ্টা পাম্পের সামনে লাইনে, মাসের পর মাস কেন গোটা জাতি ভোগান্তিতে? দেশ ও জাতির কল্যাণে জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী পররাষ্ট্রনীতি বাংলাদেশকে সকল সংকট থেকেই দূরে রেখেছিল। অথচ দেশবিরোধী ফ্যাসিস্ট ইউনুস গংয়ের পর বিএনপির পারমিশন নির্ভর নতজানু পররাষ্ট্রনীতি জাতিকে সংকটের মধ্যে মাসের পর মাস ডুবিয়ে রেখেছে। ওরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, নিশ্চিহ্ন করে ওদের ব্যর্থতা ঢাকতে চায়। ব্যর্থ ও নতজানু সরকারের হাতে রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র জনগণকেই রুখে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জয় বাংলা স্লোগান দিয়ে। বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনের 3টি মামলায় জামিন নিতে গিয়ে শ্রীঘরে যেতে হয়েছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের 8 নেতাকর্মীকে। রোববার 19 এপ্রিল দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম জুয়েল এবং গুনারিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন সহ মোট 8 জন নেতাকর্মী আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। তিনি জানান, নেতাকর্মীরা আইন মেনে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন, কিন্তু আদালত তাদের আবেদন গ্রহণ না করে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন। উল্লেখ্য, 5 আগস্টের পটপরিবর্তনের পর বিএনপির মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের এসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে পৃথক 3টি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাগুলোতেই আজ তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ড. মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে ভয়াবহ অসম বাণিজ্য চুক্তি। দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি এখন বাংলাদেশের জন্য গলার ফাঁস।
ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, একতরফা বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন পণ্যের অবাধ বাজারে পরিণত করা হয়েছে। শুধু তাই নয়, বিকিয়ে দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পরিণত করা হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কলোনিতে। সামনে মহাবিপর্যয়ের আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ শুক্রবার ১৭ এপ্রিল রাজধানীতে এক সমাবেশে বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাবে। সংসদে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই চুক্তি প্রত্যাখ্যানের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অনেকগুলো সর্বনাশা কাজ করেছে। তাদের অনেকে হয়তো এখন বিদেশে থাকেন। যেখানেই থাকুক তাদের বিচার করা বর্তমান সরকারের দায়িত্ব। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক অধিকার কমিটির সমাবেশে আনু মোহাম্মদ এসব কথা বলেন। পরদিন রাজধানীর এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালীর চেয়েও বড় বাধা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে বাণিজ্য চুক্তি সই হয়। সেই সময় নন ডিসক্লোজার এগ্রিমেন্টের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার দাবি করে চুক্তির কোনো শর্তই প্রকাশ করা যাবে না। তবে এর পরপরই পুরো চুক্তি ওয়েবসাইটে প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার। এতে দেখা যায় বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার ১% কমিয়ে ১৯% করার আড়ালে রয়েছে ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো সংবেদনশীল খাতে বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। চুক্তিতে বলা হয়, বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সঙ্গে ডিজিটাল বাণিজ্য চুক্তি করে এবং তাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হয়, তাহলে ওয়াশিংটন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশি পণ্যে আবারও ৩৭% শুল্ক আরোপ করা হতে পারে। যুক্তরাষ্ট্র যেসব দেশকে নন মার্কেট কান্ট্রি বা বাজার অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের সঙ্গেও বাংলাদেশ দ্বিপাক্ষীয় মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক চুক্তি করতে পারবে না। বাণিজ্য চুক্তিতে এমন একটি ধারা রয়েছে যার ফলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণকারী কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না। চুক্তির নথি পর্যালোচনা করে দেখা যায়, এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ৬,৭১০টি পণ্যে শুল্ক ছাড় দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ পেয়েছে ১,৬৩৩ পণ্যে পাল্টা শুল্ক ছাড়। এর মধ্যে যুক্তরাষ্ট্র চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই ৪,৫০০টি পণ্য বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। এগুলোর মধ্যে রয়েছে গবাদি পশু, মাংস, মাছ, রাসায়নিক দ্রব্য, বস্ত্র, যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের শিল্পপণ্য। এছাড়া ১,৫৩৯টি পণ্যের শুল্ক চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে অর্ধেক কমে যাবে। বাকি অর্ধেক পরবর্তী ৪ বছর ধরে সমানভাবে কমবে। পঞ্চম বছরের ১ জানুয়ারি থেকে এসব পণ্য পুরোপুরি শুল্কমুক্ত সুবিধা পাবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপুল শুল্ক ছাড় বাংলাদেশের কৃষি ও শিল্পপণ্যের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য সূচি পর্যালোচনা করে দেখা যায়, শুল্ক ছাড় সুবিধার বেশিরভাগই গেছে যুক্তরাষ্ট্রের পক্ষে। ২০২৫ সালের আমদানি তথ্য অনুযায়ী যে ৬,৭১০টি মার্কিন পণ্যে বাংলাদেশ শুল্ক ছাড় দিতে রাজি হয়েছে, তার মধ্যে অন্তত ২,০১৬টি ইতোমধ্যেই বাংলাদেশ আমদানি করছে। এসব পণ্যের মোট আমদানি মূল্য প্রায় $৬৫ কোটি। চুক্তি অনুযায়ী এসব পণ্যে ধাপে ধাপে শুল্ক কমানো বা প্রত্যাহার করা হলে সরকারের রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় ৪১৯ কোটি টাকা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যেসব পণ্যে সুবিধা নেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোর বাস্তব রপ্তানি খুবই সীমিত। ১,৬৩৩টি পণ্যের তালিকা থেকে গত বছর যুক্তরাষ্ট্রের রপ্তানি হয়েছে মাত্র ১৪টি পণ্য। এসব পণ্যের মোট রপ্তানি মূল্য ছিল মাত্র $৬,৭০,০০০। এসব পণ্যে শুল্ক ছাড় দিলে যুক্তরাষ্ট্র সরকারকে সম্ভাব্য রাজস্ব ছাড় দিতে হতো $১,২৫,০০০, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১.৫ কোটি টাকা। অর্থাৎ সম্ভাব্য সুবিধা ও ক্ষতির তুলনায় দেখা যাচ্ছে, বাংলাদেশের সম্ভাব্য রাজস্ব ক্ষতি শত কোটি টাকার হলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ছাড় কয়েক কোটি টাকার মধ্যেই সীমাবদ্ধ। অসম বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি বিনিয়োগের সুযোগও খোলা রাখা হয়েছে।
এই বিনিয়োগের মাধ্যমে তারা খনিজ সম্পদ অনুসন্ধান, খনন, উত্তোলন, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, বিতরণ ও রপ্তানি করতে পারবে। পাশাপাশি বাংলাদেশকে প্রাথমিকভাবে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। এছাড়া আগামী 15 বছরের $15 বিলিয়ন মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনা বাড়াতে হবে। একই সঙ্গে নির্দিষ্ট কিছু দেশের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ওপরেও সীমা আরোপ করা হয়েছে। ইউনূস সরকারের চুক্তির কারণে বাংলাদেশকে $3.5 বিলিয়ন যুক্তরাষ্ট্রীয় কৃষি পণ্য কিনতে হবে। এর মধ্যে প্রতি বছর 7 লাখ টন হারে 5 বছর ধরে গম কিনতে হবে। প্রতি বছর অন্তত $1.2 বিলিয়ন বা 26 লাখ টন সয়া ও সয়াজাত পণ্য এবং তুলা কেনার বাধ্যবাধকতাও তৈরি হয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ক্ষেত্রে অশুল্ক বাধা কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ এমনভাবে আমদানি লাইসেন্সিং নীতির প্রয়োগ করতে পারবে না যাতে সেসব পণ্যের আমদানি বাধাগ্রস্ত হয়। এতদিন যুক্তরাষ্ট্রের শিল্প ও চিকিৎসা পণ্য সেদেশে অনুমোদিত হলেও বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে আবার পরীক্ষা ও বাজারজাত করার অনুমোদন নিতে হতো। বাণিজ্য চুক্তির ফলে এখন সরাসরি বাংলাদেশে বাজারজাত হবে এসব পণ্য। অশুল্ক বাধা দূর করার নামে মার্কিন কৃষি ও জৈব প্রযুক্তি পণ্য বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও পরীক্ষা-নিরীক্ষা বাদ দেওয়া হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি পণ্যের ক্ষেত্রে আমেরিকান স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা ও অন্য মানদণ্ডকে বাংলাদেশের মানদণ্ডের বিকল্প হিসেবে স্বীকৃতি পাবে। মাংস, পোলট্রি, ডিমের মতো পণ্যের ক্ষেত্রে USDA ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের মানদণ্ডকেই চূড়ান্ত বলে গণ্য করতে হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিরাপদ বলে স্বীকৃত বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি পণ্য পরীক্ষা ছাড়াই এবং বাড়তি কোনো লেবেলিং ছাড়াই বাংলাদেশে ঢুকতে পারবে। জেনেটিক্যালি মডিফাইড পণ্য আমদানিতে এখন আর বাধা দেওয়া যাবে না, এমনকি কোনো ধরনের লেবেল যুক্ত করার বিষয়ে উৎপাদক প্রতিষ্ঠানকে বাধ্য করা যাবে না। চুক্তি অনুসারে বাংলাদেশকে খনিজ সম্পদ উত্তোলন ও রপ্তানির জন্য যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সহযোগিতা করতে হবে। তার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, টেলিকমিউনিকেশন, পরিবহন ও অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশের প্রতিষ্ঠানের মতো সমান সুবিধা দিতে হবে। তেল, গ্যাস ও দূরসংযোগ খাতে যুক্তরাষ্ট্রের আর্থিক বিনিয়োগের ওপর কোনো সীমা আরোপ করা যাবে না। বর্তমানে দেশি বিদেশি বেসরকারি কোম্পানির রাষ্ট্রায়ত্ত সাধারণ বীমা কর্পোরেশনে 50% পুনর্বীমা করার বাধ্যবাধকতা আছে। তবে যুক্তরাষ্ট্রের বীমা কোম্পানির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। চুক্তিতে রুলস অফ অরিজিন বা পণ্যের উৎসের নিয়ম সংক্রান্ত একটি ধারাও রয়েছে। এতে বলা হয়, চুক্তির সুবিধা যদি তৃতীয় কোনো দেশ বা তাদের নাগরিকদের কাছে উল্লেখযোগ্য হারে চলে যায়, তাহলে যে কোনো পক্ষ চুক্তির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য রুলস অফ অরিজিন নির্ধারণ করতে পারবে। অর্থনীতিবিদ ও গবেষকদের বড় একটা অংশ চুক্তিটিকে অসম এবং জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে পুনর্বিবেচনা অথবা বাতিলের দাবি তুলেছেন। তারা বলছেন, এই চুক্তির ফলে চীন ও রাশিয়ার মতো দেশের সঙ্গে বাণিজ্য প্রসারণা বা তাদের বিনিয়োগ আকর্ষণে ভবিষ্যতে জটিলতা তৈরি হতে পারে। এছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে শ্রমিক ইউনিয়ন গঠনের শর্ত আরোপের কথাও বলা হয়েছে। এ ধরনের শর্ত বিদেশি বিনিয়োগ আকর্ষণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকর করতে হলে দুই দেশের পার্লামেন্টের অনুমোদন লাগবে। তার আগে বাংলাদেশকে কিছু সংশ্লিষ্ট আইনও সংশোধন করতে হবে। তাই নতুন সরকারের উচিত আরও সময় নিয়ে চুক্তির দেশবিরোধী অংশগুলো পর্যালোচনা করা। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠানের আর্থিক ও প্রযুক্তিগত ক্ষমতা বাংলাদেশি প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি। তাই এসব বহুজাতিক প্রতিষ্ঠান সমান সুযোগ সুবিধা পেলে দেশীয় খাত ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি দেশের সার্বভৌম নিয়ন্ত্রণও খর্ব হবে। দেশে গ্যাস সংকট থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কোম্পানিকে গ্যাস রপ্তানির অনুমোদন দিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুসারে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে অবাণিজ্যিক সহায়তা বা অন্য কোনো ধরনের ভর্তুকি দিতে পারবে না। এমনকি দেশের ভেতরের সব ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানে ভর্তুকি ও প্রণোদনার তথ্য যুক্তরাষ্ট্রকে জানাতে হবে। বাজারের প্রতিযোগিতাকে প্রভাবিত করে এমন ভর্তুকিও বন্ধ করতে হবে। চুক্তি কার্যকর হওয়ার 6 মাসের মধ্যে বাংলাদেশকে বিশ্ব বাণিজ্য সংস্থায় সব ধরনের ভর্তুকির তথ্য জমা দিতে হবে। নামে বাণিজ্য চুক্তি হলেও এর মাধ্যমে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে। শর্ত অনুসারে যুক্তরাষ্ট্র যদি জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়ে সীমান্ত বা বাণিজ্যিক ব্যবস্থা নেয়, তাহলে বাংলাদেশকেও তাদের সঙ্গে মিল রেখে পরিপূরক বিধিনিষেধ গ্রহণ করতে হবে।
বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধ মেনে চলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের রপ্তানি কর্মনিয়ন্ত্রণ আইন লঙ্ঘন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এছাড়া তৃতীয় দেশের কাছে তথ্য পাচার ঠেকাতে বাংলাদেশের বন্দর, টার্মিনাল, লজিস্টিক নেটওয়ার্কে বিশেষ প্রযুক্তির ব্যবহার করতে হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত সফটওয়্যারের ব্যবহার কমিয়ে আনতে হবে। চুক্তি পর্যালোচনার ভিত্তিতে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ তৃতীয় কোনো দেশের সঙ্গে এমন কোনো চুক্তি বা সমঝোতায় যেতে পারবে না যার ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে কোনো ডিজিটাল বাণিজ্য চুক্তি করতে পারবে না। অর্থাৎ এই চুক্তির মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা হারাতে বসেছে বাংলাদেশ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান দেশীর শিক্ষা ও পাঠাভ্যাস উন্নয়ন প্রকল্পে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একক আধিপত্য, আর্থিক অস্বচ্ছতা এবং প্রকল্পের প্রকৃত ইম্প্যাক্ট নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, আলোকিত মানুষ গড়ার গালভরা বুলির আড়ালে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা হলেও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের ওপর এর কোনো কার্যকর প্রভাব পড়ছে না। এমনকি সাবেক শিক্ষামন্ত্রীদের কেউ কেউ এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে একে শুভঙ্করের ফাঁকি বলে অভিহিত করেছেন। সংশ্লিষ্টদের অভিযোগ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের রিডিং হ্যাবিট প্রকল্পের মূল কার্যক্রম ঢাকা এবং কয়েকটি বড় শহর কেন্দ্রিক। রাজধানীর বাংলা মোটরে সংস্থাটির বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত কার্যালয় পরিচালনা, উচ্চ বেতনভোগী কনসালটেন্সি এবং এনজিও কাঠামোর পেছনেই বাজেটের সিংহভাগ ব্যয় হয়ে যায়। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে দেখা গেছে, এই বিলাসবহুল ব্যয়ের বিপরীতে তৃণমূল পর্যায়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাস তৈরিতে তেমন কোনো বাস্তব পরিবর্তন আসেনি। বলা হচ্ছে, বছরে যে 40-50 কোটি টাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রকে দেওয়া হয়, সেই অর্থ যদি জেলা পর্যায়ের সরকারি এবং বেসরকারি পাঠাগারগুলোর মাধ্যমে বণ্টন করা হতো, তবে দেশের প্রতিটি বিদ্যালয়ে বই পৌঁছানো অনেক সহজ এবং সাশ্রয়ী হতো। অভিযোগ উঠেছে, সাবেক প্রভাবশালী আমলা এবং তথাকথিত সুশীল সমাজের একটি শক্তিশালী বলয় তৈরি করে বিশ্ব সাহিত্য কেন্দ্র বছরের পর বছর সরকারি তহবিলের প্রবাহ অব্যাহত রেখেছে। এমনকি এই প্রকল্পের বাইরেও সংস্থাটি বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ পায়, যার যথাযথ ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে অডিট পর্যায়েও নানা প্রশ্ন রয়েছে। সমালোচকদের মতে, এটি আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট স্টাইলে চলা একটি মডেল, যা দিয়ে দীর্ঘমেয়াদী পাঠাভ্যাস গঠন সম্ভব নয়। সাম্প্রতিক সময়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে মানসিক চাপ বা কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার যে দাবি করা হচ্ছে, তাকে অনেকেই দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন। সাবেক শিক্ষামন্ত্রীদের কেউ কেউ অভিযোগ করেছেন যে পাঠ্যতালিকায় বঙ্গবন্ধুর বই থাকা না থাকা নিয়ে বিতর্ক তুলে মূল সমস্যা অর্থাৎ আর্থিক ও কাঠামোগত দুর্বলতার দিক থেকে নজর সরানোর চেষ্টা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শিক্ষার উন্নয়ন কোনো ব্যক্তিবিশেষের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই মনোপলি ব্যবসা ভেঙে প্রকল্পটি বিকেন্দ্রীকরণ করা এবং জেলা লাইব্রেরিগুলোকে সরাসরি সম্পৃক্ত করাই এখন সময়ের দাবি। প্রান্তিক পর্যায়ের সমাজকর্মীদের দাবি, শুধুমাত্র ঢাকা ভিত্তিক কিছু এলিটদের প্রশান্তি দেবার জন্য কোটি কোটি টাকার এই অপচয় বন্ধ করতে হবে। বড় বড় বক্তব্যের আড়ালে স্বচ্ছতা বিসর্জন দিয়ে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পরিবর্তে সারা দেশের লাইব্রেরি নেটওয়ার্ককে সচল করাই হবে প্রকৃত আলোকিত সমাজ গড়ার পথ। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে 15 টাকা, কেরোসিন 18 টাকা, অকটেন 20 টাকা ও পেট্রোল 19 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। আমি সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বাড়বে। ফলে স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে। জামায়াত সেক্রেটারি জানান, শিল্প কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রতিফলিত হবে। এতে বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করতে পারে।
একই সঙ্গে কৃষিখাতও বড় ধরনের চাপের মুখে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বাড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। গোলাম পরোয়ার বলেন, এমনিতেই সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসাবে দেখা দেবে। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। ইরানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক প্রধান আমির হাতামি। তিনি জানিয়েছেন, স্থল, আকাশ ও সমুদ্র যে কোনো পথেই দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর। আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর সকল শাখা যে কোনো শত্রুকে চূড়ান্তভাবে মোকাবেলা করতে এবং সামরিক সক্ষমতা আরও জোরদার করতে সর্বদা প্রস্তুত রয়েছে। ইরানি বাহিনীর মনোবল অত্যন্ত চাঙ্গা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সেনারা জিহাদ এবং ত্যাগের আদর্শে উজ্জীবিত। তারা তাদের দায়িত্ব পালনে বিন্দুমাত্র বিচ্যুত হবে না। হুঁশিয়ারি উচ্চারণ করে হাতামি আরও বলেন, আমাদের বাহিনীর আঙুল এখন বন্দুকের ট্রিগারে। যে কোনো ত্যাগের বিনিময়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত। মার্কিন হামলা ও ইরানি জাহাজ জব্দের ঘটনা নিশ্চিত করেছে ইরান এবং এ ঘটনায় শিগগিরই পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এর বরাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের খাতাম আল আনবিয়া সামরিক সদর দপ্তর জানায়, ওমান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে সামুদ্রিক জলদস্যুতার মাধ্যমে জাহাজটিতে গুলি চালায় এবং ডেকে মেরিন সেনা মোতায়েন করে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা অচল করে দেয়। একই সঙ্গে জাহাজটি জব্দ করার বিষয়টিও নিশ্চিত করা হয়। ইরান আরও সতর্ক করে বলেছে, তাদের সশস্ত্র বাহিনী এই ঘটনার বিরুদ্ধে দ্রুতই পাল্টা পদক্ষেপ নেবে। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি জাহাজকে হেফাজতে নিয়েছে মার্কিন নৌবাহিনীর সদস্যরা। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়েন্স ওমান উপসাগরে তুস্কা জাহাজটিকে আটক করে এবং তাদের থামার জন্য নির্দেশ দেয়। তবে জাহাজটি সতর্কবার্তা অমান্য করলে নৌবাহিনী সেটিকে অচল করে দেয়। তিনি আরও দাবি করেন, বর্তমানে জাহাজটি মার্কিন মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এতে অবৈধ কার্যকলাপের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার আওতায়ও জাহাজটি ছিল বলে উল্লেখ করেন তিনি।